হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কভার করব এই সিরিজে। আজকে 16 নম্বর ভিডিও। এর আগে 15টা স্টেট আমি কভার করেছি, যারা দেখোনি দেখে নিও। কারণ যখনই আমরা পরীক্ষা দিতে যাই, সে সেন্ট্রাল এক্সাম হোক বা স্টেট গভর্নমেন্টের এক্সাম হোক, সেখানে কিন্তু বিভিন্ন রাজ্য নিয়ে আমরা কোশ্চিন পাই। অনেক সময় ট্রাইব নিয়ে জিজ্ঞাসা করা হয়, বা রামসার সাইড নিয়ে, বা ন্যাশনাল পার্ক নিয়ে, বা জেলা নিয়ে, বা কোথাকার খনি নিয়ে। তো তুমি যদি স্টেট ওয়াইজ এই বিষয়গুলো পড়ো, তাহলে সেইটা ইজিলি মনে রাখতে পারবে। এছাড়াও যদি এই পরীক্ষা ইন্টারভিউ থাকে, সেখানেও কিন্তু তোমাকে এই সিরিজটা ব্যাপকভাবে সাহায্য করবে। তো আর টাইম নষ্ট না করে শুরু করছি আজকের ক্লাস। এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কিন্তু আজকে আমরা কভার করব, ঠিক আছে? সবার প্রথমে আমরা অন্ধ্রপ্রদেশের মানচিত্র দেখব এবং এখানকার গুরুত্বপূর্ণ জেলাগুলো দেখব। অনেক সময় অনেক জেলার নাম আমাদের প্রশ্নপত্রে থাকে, আমরা বুঝতে পারি না এটা কোথায় রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? হয়তো অ্যান্সারটা সিম্পল ছিল, কিন্তু প্রশ্নটা আমরা যেহেতু বুঝতে পারি না কোথায় রয়েছে জেলাটা, তাই কোশ্চিনের উত্তর দেওয়াটা কিন্তু টাফ হয়ে যায়। তো এখানে দেখো, খুব ইম্পর্টেন্ট নামগুলি মনে রাখো। সব জেলার নাম মনে রাখার দরকার নেই। যেমন কার্নাল, খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যদি আমি তোমাকে বলি, বলো তো অন্ধ্রপ্রদেশের যখন ফার্স্ট টাইম তৈরি হয় 1953-তে, তখন প্রথম রাজধানী কি ছিল? তোমাদের মধ্যে 90% স্টুডেন্ট অ্যান্সার দেবে অমরাবতী বা হায়দ্রাবাদ, কিন্তু না, রাইট অ্যান্সার হবে কার্নাল, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট, এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। এছাড়া কোথায়, এছাড়া আর কি কি আছে? যেমন বিশাখাপত্তনম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে ছোট তোমার আয়তনের দিক থেকে অন্ধ্রপ্রদেশের মধ্যে। সেগুলো আমি পরে আলোচনা করছি, জাস্ট নামগুলো একটু মনে রেখে দাও। আচ্ছা, পালান্দু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পালান্দুর পাশেই দেখো রয়েছে অমরাবতী, ঠিক আছে? অমরাবতী কি অন্ধ্রপ্রদেশের রাজধানী, ক্লিয়ার? তাহলে পালান্দুর নামটা মনে রাখতে হবে। এবং তার নিচে দেখো কৃষ্ণা রয়েছে, এই নামটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এলেরু নামটাও মনে রাখতে হবে, খনিজ সম্পদের দিক থেকে এলেরু নামটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও কি আছে আরো যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে শ্রী কাকুলাম রয়েছে একদম নর্থে, সেটাও তোমাকে মনে রাখতে হবে। চিত্তর রয়েছে একদম সাউথে। চিত্তর কোথায়? পরীক্ষায় কোশ্চিন আসে, অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে? এছাড়া অনন্তপুরম, এটা রয়েছে এখানে, ঠিক আছে? গুন্টুর জেলা, এটাও কিন্তু এখানেই রয়েছে। তো এগুলো হচ্ছে কি ইয়ামনাম ডিস্ট্রিক্ট, গোদাবরী নদী ইয়ামনাম ডিস্ট্রিক্ট দিয়ে যায়। এইটা কিন্তু বহুবার পরীক্ষার প্রশ্নপত্রে আসে, ইয়ামনাম ডিস্ট্রিক্টের পাশ দিয়ে। তো পদুচেরি ইয়ামনাম ডিস্ট্রিক্ট, এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশের এই অংশ জুড়ে রয়েছে, ঠিক আছে? তো এই নামগুলো আমাদের একটু একটু মনে রাখতে হবে যে এগুলো অন্ধ্রপ্রদেশে রয়েছে, ব্যাস, এখান থেকে আর কিছু করার নেই। তার আগে দেখে নাও, এই পাঁচটা জুড়ে রয়েছে বে অফ বেঙ্গল। মাথায় রাখবে, যদি আমি ভারতবর্ষের মানচিত্র দেখি নিচের অংশটা, তাহলে আমি দেখবো এই পাশে বে অফ বেঙ্গল, এখানে আরব সাগর, এখানে ভারত সাগর, তাই তো, মহাসাগর। তা সেক্ষেত্রে এটা হচ্ছে কি ইস্টার্ন কোস্ট, অর্থাৎ পূর্ব উপকূল হচ্ছে এটা ভাই, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট কোস্ট, ঠিক আছে? মানে পশ্চিম উপকূল। তা সেক্ষেত্রে তোমরা জানো যে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল এই দুটোকে অ্যাড করে যদি দেখি, মানে এক কথা যদি বলি যে ভারতের দীর্ঘতম কোস্টাল এরিয়া কোথায় আছে, তাহলে অ্যান্সার হয় গুজরাট। আমি এটা যখন পড়িয়েছিলাম তখন দেখিয়েছিলাম প্রায় 1210 কিলোমিটার কোস্টাল রেখা রয়েছে, মানে উপকূল রেখা রয়েছে, ঠিক আছে? 1210 কিলোমিটার। যদি বলি সেকেন্ড কার, তাহলে অ্যান্সার হবে কি অন্ধ্রপ্রদেশের কিন্তু সেকেন্ড, এবং পূর্ব উপকূলের মধ্যে দীর্ঘতম। ভাই, এটা পূর্ব উপকূলের মধ্যে সব থেকে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কার? তোমার অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে? এছাড়াও দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে উড়িষ্যা, এখানে ছত্তিশগড় রয়েছে, এখানে রয়েছে কি, এখানে এটা হচ্ছে তেলেঙ্গানা। তাহলে আমি রাজ্যর কোন কোন রাজ্যের সাথে অন্ধ্রপ্রদেশ সীমানা আছে এটা যদি দেখি, তাহলে আমি পাচ্ছি কি, এখানে পাচ্ছি উড়িষ্যা, এখানে পাচ্ছি ছত্তিশগড়, এখানে পাচ্ছি তেলেঙ্গানা, এই নিচে পাচ্ছি কর্ণাটক, এবং তারপর একদম নিচে পাচ্ছি তামিলনাড়ু। তাহলে পাঁচটা স্টেট রয়েছে এবং একদিকে বে অফ বেঙ্গল রয়েছে। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমি যাচ্ছি পরের পয়েন্টে, দেখে নেব কিভাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা তৈরি হলো। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে কি ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এখানে একটা গল্প আছে, খুব ভালো করে শোনো। দেখো, অনেকেই জানে ভাষার ভিত্তিতে তৈরি হয় প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কিন্তু তাদের মধ্যে সঠিক নলেজটা বা পুরো বিষয়টা নেই। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যখন আমরা পড়াই, স্যার 1956 হবে, বিভিন্ন বইতে দেখেছি, বা অনেকে জিজ্ঞাসা করে স্যার 1953 হবে, তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো, 1956 এসেছিল ভারতে স্টেট রেকগনাইজেশন অ্যাক্ট, অর্থাৎ ভারত রাজ্য পুনর্গঠন আইন, ঠিক আছে? সেখানে কি হয়েছিল, অন্ধ্রপ্রদেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি বলে দিচ্ছি পুরো গল্পটা, খুব ভালো করে শোনো। দেখো, প্রথম দিকে 1947 এর পর, মানে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর, ভারতবর্ষ যখন স্বাধীনতা পেয়ে যায়, তখন চারিদিকে বিভিন্ন রাজ্য গঠনের দাবি ওঠে,
এবং সেই রাজ্যগুলো কি বেসিসে গঠিত হবে তার জন্য কিন্তু সরকার ফোকাস করতে থাকে। তো তখন ভাষার উপর ভিত্তি করে রাজ্য তৈরির কিন্তু একটা দাবি উঠতে থাকে, ঠিক আছে, যে না ভাষা হলেই তোমার এই একটা অঞ্চলে এই বৃহৎ সংখ্যক মানুষ এই ভাষায় কথা বলে, তো এদের রাজ্য তৈরি করে দাও। তো সেই সময় বিভিন্ন কমিটি কিন্তু নিযুক্ত হয়েছিল, যেমন ফয়সাল আলী কমিশন গঠিত হয়েছিল, ঠিক আছে, এবং আরো অনেক কমিটি, জেপিভি কমিটি গঠিত হয়েছিল, যে কি বেসিসে রাজ্য গঠন করা যেতে পারে। তো তখন বলা হয়েছিল যে না ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যেতে পারে, কিন্তু একটা ভাষা মানেই যে একটা রাজ্য করে দিতে হবে তা কিন্তু নয়। কারণ ভারতবর্ষে দেখা যাচ্ছে প্রচুর 1000-এর উপর মানুষ ভাষা ইউজ করছে, তাহলে 1000টা রাজ্য হয়ে যাবে এটা কিন্তু নয়। মানে ওয়ান ল্যাঙ্গুয়েজ মিনস ওয়ান স্টেট, এই কথাটা কিন্তু ভুল, এই কথাটাকে ভারত সরকার একসেপ্ট করে না। কিন্তু যদি একটা জায়গাতে প্রচুর সংখ্যক মানুষ থাকে এবং তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং তাদের ভাষা এক হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্য গঠন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে প্রশাসনিক কিভাবে প্রশাসন কাজ করবে বা সিকিউরিটির ওপর কোনো প্রভাব পড়বে কিনা সেগুলো নজর দিতে হবে। এটা হচ্ছে রাজ্য তৈরি করার একটা বেসিস বা নিয়ম, রাজ্য যে বেসিসে তৈরি হয় আর কি। তো সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি যে মাদ্রাজ, তোমরা সকলেই জানো, সেই সময় তিনটে মেন প্রধান কি ছিল, প্রেসিডেন্সি ছিল। একটা ছিল বোম্বে, একটা ছিল মাদ্রাজ, একটা ছিল বেঙ্গল। মাদ্রাজ যেটা ছিল, যেটা মেনলি এখনকার দিনে সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, যেখানে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এইগুলো মিলিয়ে ছিল। তো অন্ধ্রপ্রদেশ যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটার মানুষরা কি ভাষায় কথা বলতো ভাই, তেলেগু ভাষায় কথা বলতো। এবং এরা দাবি জানালো যে আমাদের তেলেগু ভাষী মানুষদের নিয়ে কি করতে হবে, আমাদের একটা রাজ্য করে দিতে হবে। আর সেখান থেকেই হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের সৃষ্টি। প্রথম হলো 1953-তে ভাই, প্রথম হলো কবে, 1953-তে অন্ধ্রপ্রদেশ তৈরি হলো, রাইট। এবং প্রথম যখন হলো তখন হচ্ছে কি কার্নাল কে কি করা হলো, এখানকার রাজধানী করা হলো, ঠিক আছে। পরবর্তী সময় 1956-এ স্টেট রেকগনিশন অ্যাক্ট আসলো এবং সেখানে তোমার কি করা হলো, হায়দ্রাবাদকে তোমার করা হলো 1956-এ তোমার অন্ধ্রপ্রদেশের রাজধানী, এবং অন্ধ্রপ্রদেশকে একটা অফিসিয়াল রেকগনিশন দেওয়া হলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো সেইটাই আমি এখান থেকে পড়বো। দেখো এখানে কি বলছে, অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আসে। এটি পর্যন্ত তেলেগু ভাষী জনগণের স্বতন্ত্র রাজ্যের দাবির ফলে গঠিত হয়। স্বাধীনতার আগের পরিস্থিতি যদি বলি, তাহলে সেক্ষেত্রে দেখো ব্রিটিশ ভারতের সময় তেলেগু ভাষী জনগণ মাদ্রাজ প্রেসিডেন্সি এবং হায়দ্রাবাদ রাজ্যের মধ্যে বিভক্ত ছিল। তেলেগু ভাষী মানুষের নিজেদের জন্য একটি পৃথক রাজ্যের দাবি ক্রমাগত উঠে আসছিল। ভারতের স্বাধীনতার পর মাদ্রাজ প্রেসিডেন্সি ভেঙে দেওয়া হয় এবং তেলেগু ভাষী মানুষের মাদ্রাজ থেকে আলাদা করে একটি রাজ্যের দাবি জানায়, ঠিক আছে। এরপর যদি আমি দেখি 1952 সালে এই হচ্ছে মেন লোক, ঠিক আছে, যিনি আন্দোলন করতে গিয়ে মারা গেছিলেন, সেটাই বলছে। দেখো 1952 সালে পট্টি শ্রীরামুলু একজন গান্ধীবাদী নেতা যিনি ছিলেন, পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবি জানায় এবং আমরণ অনশন করে, কিন্তু সরকার মানেন না প্রথম দিকে, যার ফলে 58 দিনের মাথায় তার মৃত্যু হয় এবং এর ফলে সারা দেশ জুড়ে কি হয়, একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং আন্দোলনের জন্ম নেয়। অন্ধ্রপ্রদেশ রাজ্যের গঠন হয় ফাইনালি 1953-তে, ঠিক আছে। 1 অক্টোবর 1953-তে মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে পৃথক করে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা তৈরি হয়ে যায় এবং প্রথম যে রাজধানী হয় সেটা হচ্ছে কি তোমার কার্নুল, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের গঠন 1956-এ যদি বলি, তাহলে সেক্ষেত্রে দেখো তেলেঙ্গানা অঞ্চল, যা হায়দ্রাবাদ রাজ্যের অংশ ছিল, যা অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে একত্রিত করার দাবি ওঠে। 1956 সালে রাষ্ট্র পুনর্গঠন আইন আসে এবং এই অনুযায়ী তেলেঙ্গানা অঞ্চলকে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে একত্রিত করে অন্ধ্রপ্রদেশ নাম নিয়ে একটা নতুন রাজ্য তৈরি করা হয়। তার মানে যেখানে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, সেগুলো সব কটাকে একটা রাজ্য নিয়ে 1956-এ একটা অফিসিয়াল রেকগনাইজেশন দেওয়া হয়, ঠিক আছে। এবং হায়দ্রাবাদকে কি করা হয়, রাজ্যের রাজধানী করা হয়। পরবর্তী সময় আমরা আবার দেখেছি 2014 সালে তোমার তেলেঙ্গানাকে সেই অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে। 2024 সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের এবং তেলেঙ্গানার রাজধানী সেমই ছিল, হায়দ্রাবাদ, ঠিক আছে। মানে অমরাবতী এবং হায়দ্রাবাদ এই দুটোই ইম্পর্টেন্ট ছিল। তোমার হায়দ্রাবাদ ছিল, পরবর্তী সময় এখন অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে অমরাবতী এবং তোমার তেলেঙ্গানাকে দেওয়া হয়েছে হায়দ্রাবাদ অ্যাজ এ ক্যাপিটাল হিসাবে। দেখো তেলেঙ্গানা আন্দোলনের পুনর্গঠন যদি বলি, তাহলে সেক্ষেত্রে তেলেঙ্গানা অঞ্চলের জনগণ তাদের স্বতন্ত্র রাজ্যের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল। আন্দোলনের ফলে 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক করে তেলেঙ্গানা নামে একটি নতুন রাজ্য গঠন করা হয়। তেলেঙ্গানার রাজধানী হয় হায়দ্রাবাদ, যা 2024 সাল পর্যন্ত উভয় রাজ্যের জন্য রাজধানী ছিল, অর্থাৎ তেলেঙ্গানা প্লাস অন্ধ্রপ্রদেশ দুজনেই রাজধানী ছিল হায়দ্রাবাদ। 2024 সালের পর থেকে তোমার অন্ধ্রপ্রদেশের রাজধানী হয় অমরাবতী, যেটা আমি একটু আগে দেখালাম পালান্ডু রাজ্যের পাশেই ছিল,
পালান্ডু এবং কৃষ্ণা রাজ্যের পাশেই ছিল। তা সেক্ষেত্রে তোমার অমরাবতী হয় অন্ধ্রপ্রদেশের রাজধানী বর্তমানে, আর তেলেঙ্গানা হয়ে যায় হায়দ্রাবাদ। ঠিক আছে, তাহলে এখান থেকে মোটামুটি ভাবে আমি কি বুঝলাম, আমি এখান থেকে বুঝলাম যে অন্ধ্রপ্রদেশ ভাষা ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য 1953-তে হয়েছিল। পরবর্তী সময়ে 1956-এ এটা একটা অফিসিয়াল রেকগনাইজেশন পায় এবং হায়দ্রাবাদকে রাজধানী হিসেবে পায়। ঠিক আছে, এবং এখান থেকে পরবর্তী সময় আবার তেলেঙ্গানা ভেঙে যায় 2014 সালে, যেটা সব থেকে এখনো পর্যন্ত ইয়াংগেস্ট স্টেট, মানে এরপর আর কোনো স্টেট তৈরি হয়নি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে বর্তমানে অমরাবতী আছে। এর আগে 2024 আগে ছিল হায়দ্রাবাদ, আর তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদই আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, অন্ধ্রপ্রদেশের আয়তন ও অবস্থান যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্যের আয়তন হচ্ছে তোমার 1,62,970 বর্গ কিলোমিটার। ঠিক আছে, 1,62,970 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটা তোমার ভারতের মধ্যে 7th পজিশনে আছে, অর্থাৎ আয়তনের দিক থেকে 7th লার্জেস্ট স্টেট। ক্লিয়ার? জনসংখ্যার দিক থেকে যদি বলি তাহলে সেক্ষেত্রে কত? সেক্ষেত্রে হচ্ছে তোমার 4,95,07,799, এটা হচ্ছে টোটাল জনসংখ্যা। ঠিক আছে, 4 কোটি মানে মোটামুটি ভাবে ধরে নিতে পারো 5 কোটির কাছাকাছি। জনঘনত্ব কত? 304 জন পার স্কোয়ার কিলোমিটার বসবাস করছে জনঘনত্ব। সাক্ষরতার হার 67%, মানে বুঝতেই পারছো মানে পুরো দক্ষিণ ভারতের মধ্যে খুব কম পরিমাণে, কারণ দক্ষিণ ভারতের শিক্ষার হারটা তুলনামূলকভাবে বেশি, সেখানে এখানে কিন্তু কম, 67.4%-এর কাছাকাছি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রায় সমান সমান। জনসংখ্যা অনুযায়ী স্থান যদি বলি তাহলে সেক্ষেত্রে জনসংখ্যার দিক থেকে 10 নম্বর স্থানে আসে এবং রাজধানী হচ্ছে অমরাবতী। ঠিক আছে, সমুদ্র তটের দৈর্ঘ্য কত? আমি কি বললাম, এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর, পূর্ব উপকূলের মধ্যে এটা দীর্ঘতম এবং পুরো ভারতের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম। তাহলে এর উপকূল রেখার দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 974 কিলোমিটার ভাই। ক্লিয়ার? যেটা ভারতের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা, যেটা পরীক্ষার দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখো আবার বলছি, রেলের পরীক্ষা হোক, পুলিশের পরীক্ষা হোক, এসএসসি জিডি হোক, যে কোনো পরীক্ষা হোক, যখনই রাজ্য নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য নিয়ে কোশ্চিন আসবে তোমরা তার অ্যান্সার পাবে। আর তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, তার মানে তোমার এই ক্লাসগুলোর প্রতি ইন্টারেস্ট আছে। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ 99% ছেলেমেয়েরা সাবস্ক্রাইব করেই না, কিন্তু তারা রেগুলার বেসিসে ভিডিও দেখে। তাই যদি তোমার মনে হয় এগুলো থেকে উপকার আসবে, আমাদের জাস্ট চ্যানেলটাকে বড় হওয়ার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখো বলছে অন্ধ্রপ্রদেশের প্রতিবেশী রাজ্য ও সীমানা যদি বলি তাহলে অন্ধ্রপ্রদেশের প্রতিবেশী রাজ্য আমরা আগেই দেখেছি, প্রায় 5খানা প্রতিবেশী তোমার রাজ্য রয়েছে। ঠিক আছে, যেমন তেলেঙ্গানা রয়েছে উত্তরে, তেলেঙ্গানা, উড়িষ্যা, ছত্তিশগড়, এক সেকেন্ড, ছত্তিশগড়, তামিলনাড়ু, কর্ণাটক, এইগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা সেটা দেখতে পাবে, এখানে রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক, এখানে তামিলনাড়ু, আর ওই পাশে বে অফ বেঙ্গল। ঠিক আছে, প্রায় 974 কিলোমিটার দীর্ঘ। ওকে, এক সেকেন্ড। দেখো তাহলে অন্ধ্রপ্রদেশের জেলা কতগুলো আছে? অন্ধ্রপ্রদেশের টোটাল জেলার সংখ্যা যদি বলি তাহলে সেক্ষেত্রে টোটাল জেলা রয়েছে 26টা জেলা রয়েছে 2022 সালের পুনর্গঠনের পরে। ঠিক আছে, আচ্ছা বৃহত্তম জেলা কোনটা? তাহলে বৃহত্তম জেলা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে প্রকাশম জেলা হচ্ছে বৃহত্তম জেলা, যার আয়তন 17,626, আয়তনের দিক থেকে বৃহত্তম। যদি বলো ক্ষুদ্রতম জেলা কোনটা, তাহলে ক্ষুদ্রতম আয়তনের দিক থেকে সেটা হচ্ছে বিশাখাপত্তনম। ঠিক আছে, তাহলে সব থেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কি? অ্যান্সার হবে কি? বিশাখাপত্তনম। জনসংখ্যার দিক থেকে যদি বলি তাহলে সেক্ষেত্রে কি হবে? জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে গন্টুর জেলা এবং জনসংখ্যা কত? 45 লাখ এখানকার জনসংখ্যা রয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা যদি আমি বলি ক্ষুদ্রতম জেলা কোনটা, তাহলে সেক্ষেত্রে হবে অলুরি সীতারামন রাজু জেলা, যেটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম জেলা, যেখানে জনসংখ্যা 9 লাখের কাছাকাছি। অন্ধ্রপ্রদেশে ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখার অধিকারী, যার 974 বর্গ কিলোমিটার, এটা বলেই দিলাম। রাজ্যটি 12°37' নর্থ থেকে 19°7' নর্থ অক্ষাংশ এবং 70° থেকে 84°-র মধ্যে কিন্তু অবস্থিত। অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ নদী যদি বলি, দেখো নদী প্রচুরই আছে এখানে, শুধু নামগুলো মনে রেখে দাও তাহলেই হবে। তোমরা যখন পরবর্তী সময় ডিটেলসে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বে তখন বিষয়গুলো আরো ভালো করে পড়ে নেবে। দেখো এখানে কেউ বলছে গোদাবরী, কৃষ্ণা, পেন্না, নাগাবলী নদী, ঠিক আছে, তোমার ওয়াম সাদ্রা নদী, তুঙ্গভদ্রা নদী, স্বর্ণমুখী নদী, কন্দ্রু নদী, এই প্রত্যেকটা নদী ইম্পর্টেন্ট। আমাদের গোদাবরী, কৃষ্ণা, পেন্না এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ বাঁধ যদি বলি তাহলে সেক্ষেত্রে নাগার্জুন সাগর বাঁধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। নাগার্জুন সাগর বাঁধ, শ্রীশৈলাম বাঁধ, পোল্লাবরম প্রকল্প রয়েছে এখানে, প্রকাশম ব্যারেজ রয়েছে, ঠিক আছে, সমাজশিলা বাঁধ রয়েছে এখানে, গান্ডিকোট বাঁধ, থাটিপুরি বাঁধ, তুঙ্গভদ্রা বাঁধ। এখানে আমি বলে দিচ্ছি তুঙ্গভদ্রা বাঁধ, সমাজশিলা বাঁধ, শ্রীশৈলাম বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ, নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা
এবার দেখো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে শ্রী ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান রয়েছে এখানে, রাজীব গান্ধী জাতীয় উদ্যান এবং পাপিকোন্ডা জাতীয় উদ্যান, তিনটে নামই তোমাদের মনে রাখতে হবে ভাই। পাপিকোন্ডাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেলের এমন কোনো শিফট ছিল না যেখানে কিন্তু পরীক্ষাটা দেয়নি আগের বার 2019-এ, ঠিক আছে। পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে রয়েছে। বন্যপ্রাণী অভয়ারণ্য যদি বলি, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যদি বলি, তাহলে সেক্ষেত্রে এখানে তোমার কি বন্যপ্রাণীগুলো অতটা ইম্পর্টেন্ট না, যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবে, যেমন নাগার্জুন সাগর শ্রীশৈলম অভয়ারণ্য এটা মনে রেখে দিও, এবং তার সাথে সাথে করিঙ্গা অভয়ারণ্যটা মনে রেখে দিও। বাদ বাকিগুলো অতটা মনে রাখার দরকার নেই, যদি রাখতে চাও রাখতে পারো। শ্রী পেনুশিলা নারসিমা অভয়ারণ্য রয়েছে, কন্ডিন্য অভয়ারণ্য রয়েছে, করিঙ্গা অভয়ারণ্য রয়েছে, রুলাপাডু অভয়ারণ্য রয়েছে, এই ব্যাপার। রামসার সাইট যদি বলি তাহলে সেক্ষেত্রে করিঙ্গা ম্যানগ্রোভ রয়েছে এখানে, এটি ভারতের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অঞ্চল এবং সমুদ্র উপকূলীয় জীব বৈচিত্র্যের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশে আছে কি কি মেলা অর্থাৎ ফেয়ার ফেস্টিভ্যাল কথা বলি তাহলে সেক্ষেত্রে নববর্ষ রয়েছে এখানে, ঠিক আছে। নববর্ষ যে প্রোগ্রামটা সেটাকে বলা হয় উগাডি প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের দিক থেকেও, তো এটা একটু মাথায় রাখবে যে উগাডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নববর্ষ। এছাড়াও দীপাবলি রয়েছে, শিবরাত্রি রয়েছে, গণেশ চতুর্থী রয়েছে, বসুন্ধরা উৎসব রয়েছে, মকর সংক্রান্তি রয়েছে, গোদাবরী মেলা, এগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে উগাডিটা মনে রাখবে, কারণ শিবরাত্রি, গণেশ চতুর্থী এগুলো অলমোস্ট সমস্ত স্টেটেরই সেম তোমার ফেস্টিভ্যাল, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের স্থানীয় নৃত্যসমূহ যদি বলি তাহলে সেখানে দেখতেই পাচ্ছ কুচিপুড়ি একটা ক্লাসিক্যাল ডান্স, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে এসেছে, তো সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও জেঙ্গা রয়েছে, বেদাইয়া রয়েছে, গটিপুত্তু রয়েছে, পলি রয়েছে, তেলেগু নৃত্য রয়েছে, ভান্দি রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট নৃত্য, তার মধ্যে কুচিপুড়িটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর আগেও বলছিলাম ভারতনাট্যম যেমন কোথায় তামিলনাড়ুর, কথাকলি কেরালার ডান্স ফর্ম, এগুলো একটু মাথায় রাখতে হবে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের জনগণনা সম্পর্কিত যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে 2021 সালের জনগণনা এটা 5,28,00,000 কাছাকাছি এখানে জনসংখ্যা রয়েছে। পুরুষ ও মহিলার অনুপাত কত? পুরুষের সংখ্যা এখানে দেখো তোমার, পুরুষ ও মহিলা যদি বলি তাহলে পুরুষের সংখ্যা 2.65 আর মহিলাদের সংখ্যা 2.63, মানে বলতে পারো এখানে যে রেশিওটা, ঠিক আছে, এটা মোটামুটি প্রায় সমান কাছাকাছি, প্রায় পুরুষ মহিলা সমানই আছে। গণানির সংখ্যা যদি বলি তাহলে সেক্ষেত্রে রাজ্যে মোট 1.33 কোটি পরিবারের সংখ্যা রয়েছে। শিক্ষার হার বলিলাম একটু আগে 67.4%। নগরায়ন মানে আরবানাইজেশন হচ্ছে 32.93, মানে ম্যাক্সিমাম লোক এখানে তোমার শহর অঞ্চলেই গ্রামীণ অঞ্চলেই বসবাস করে। মেন ভাষা কি? তেলুগু ভাষা হচ্ছে মেন ভাষা, এছাড়া উর্দু এবং হিন্দিও কিন্তু রয়েছে। 89% এখানে হিন্দু রয়েছে, এছাড়াও মুসলিম কিন্তু 9%-এর কাছাকাছি, খ্রিস্টান রয়েছে 1%-এর কাছাকাছি। অন্ধ্রপ্রদেশের রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যদি বলি তাহলে প্রথম ব্যক্তিকে শ্রীকৃষ্ণদেব রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী যদি বলি তাহলে সেক্ষেত্রে এন তিরুমালাই চন্দ্রশেখর ছিল। প্রথম গভর্নর ছিল শ্রী থি এস রামনাথ। শ্রী থি এস রামনাথের নাম তোমরা শোনোনি এমন কেউ নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিভিন্ন ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ যদি সেক্ষেত্রে পালানানি শ্রীধর ছিল, সাহিত্যের ক্ষেত্রে চিদানন্দ দত্ত, এগুলো একটু তোমরা দেখে নেবে। বিনোদনের ক্ষেত্রে এন.টি. রামারাও, খেলাধুলার ক্ষেত্রে পেট্টা কানাইয়া ছিল, বিজ্ঞানের ক্ষেত্রে ডক্টর বিজয় ছিল। অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রথম ব্যক্তির নাম ছিল শ্রীকৃষ্ণদেব রায়, তিনি বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং তেলুগু সংস্কৃতির একজন গুরুত্বপূর্ণ চরিত্র, যেটা তোমরা অলরেডি ইতিহাসে পড়েছো, তাই এখানে আর বেশি কথা বলবো না এখানে, রাইট। গিরি হিলস, ঠিক আছে, গিন্নার হিলস যেটা, এটা 1000 মিটার উচ্চতা রয়েছে, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। গিরি হিলস, কালাপাথার পাহাড় রয়েছে এখানে, আরাকাটা পর্বত রয়েছে, বৌদ্ধমালা রয়েছে, ধনুর জলপ্রপাত রয়েছে, চিত্রা জলপ্রপাত রয়েছে, নীলাচল জলপ্রপাত রয়েছে, এগুলো তোমাদের দেখে নেবে। আর তার সাথে অবশ্যই ইম্পর্টেন্ট চিল্কা হ্রদ, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যেই রয়েছে, ঠিক আছে, চিল্কা হ্রদ, ক্লিয়ার, ওকে। শ্রীহরিকোটা যেটা, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশেই রয়েছে, এই যেখান থেকে ম্যাক্সিমাম ইসরোর যে ইয়েগুলো সেগুলো কিন্তু লঞ্চ হয়। তো এই হচ্ছে পুরো বিষয় অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পর্কে। আশা করি তোমাদের ভীষণভাবে কাজে আসবে এই সিরিজটা, এবং অন্ধ্রপ্রদেশ নিয়ে দেখো যা যা বললাম সেগুলো কিন্তু পরীক্ষায় এসছে কোনো কোনো বার, এবং বিভিন্ন পরীক্ষায় অলরেডি প্রশ্নপত্র তোমরা দেখেছো বা এমসিকিউ বইতে দেখেছো, ঠিক আছে। এটাকে প্রথম দিকে যেমন আমি 40 মিনিট 45 মিনিট ধরে পড়াচ্ছিলাম, একদম ডিটেলসে ভেঙে ভেঙে করছিলাম, তো ইউপিএসসি ছাড়া সেইগুলো দরকার নেই, তাই আমি আর সেই দিকটা অতটা ডিপলি কভার করছি না। যেগুলো তোমাদের ইউপিএসসি বাদ দিয়ে টুকটাক তোমার সিজিএল, সিএইচএসএল থেকে শুরু করে রাজ্যের যে কোনো এক্সাম, সেখানে অন্ধ্রপ্রদেশ নিয়ে কোশ্চেন আসলে আশা করি তোমরা এর মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। এটা থ্যাংক ইউ সকলকে এখানে এতক্ষণ থাকার জন্য। আর যদি থাকোই, যদি প্রয়োজন হয় এই নিয়ে নোটগুলো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আর একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো তো তোমার সবাই।